আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টানা চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। এতে এখন পর্যন্ত ২৪ ইসরায়েলি এবং ২২৪ ইরানি নিহত হয়েছে। আক্রান্ত হচ্ছে উভয় দেশেরই গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলি মিসাইল আঘাত হেনেছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে। ইসরায়েলের দাবি ৩০ ভাগ ইরানি মিসাইলই ধ্বংস করা হয়েছে। তেহরানের আকাশ পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও দাবি দখলদার দেশটির। এরই মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। এদিকে ইরানে অধ্যয়নরত বাংলাদেশিরা সুস্থ আছেন বলে জানিয়েছেন সেখানে থাকা শিক্ষার্থীরা। তবে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। অন্যদিকে ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করেছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার ও কমিশন সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড ইউনূসের সভাপতিত্বে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যে জাতির সামনে এই সনদ উপস্থাপনেরও আশা প্রকাশ করেন তিনি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক নতুন অধ্যাদেশ এবং তার অধীনে স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে সচিবালয়ে গুম সম্পর্কিত জাতিসংঘের কার্যনির্বাহী দলের 2 সদস্যের সাথে বৈঠক শেষে এমন কথা বলেন তিনি। জানান, এখন পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের নিখোঁজ সনদ দেওয়া হবে। এছাড়া সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ পুনর্বিবেচনা হচ্ছে ও সরকারি কাজে ব্যাঘাত ঘটিয়ে আন্দোলন না করতেও কর্মচারীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম সংক্রান্ত কমিটি ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অব ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স WGEID তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও ৭০টি গুমের ঘটনা অনিষ্পত্তিত অবস্থায় রয়েছে। গত 1 যুগ ধরে গুম নিয়ে তদন্ত করতে বাংলাদেশ সফর করতে চাইছিল কমিটির সদস্যরা, তবে অনুমতি মেলেনি। অবশেষে অন্তর্বর্তী সরকারের অনুমতির পর রোববার ঢাকায় আসেন ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য। সোমবার সকালে তারা সাক্ষাৎ করেন আইন উপদেষ্টার সাথে। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই, যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। সবার সাথে আলোচনা করে এই সরকারের মেয়াদেই একটি ট্রুথ কমিশন গঠনের চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের আন্দোলনের বিষয়ে। অবশ্যই এটা পুনর্বিবেচনার স্কোপ রয়েছে কিছু কিছু জায়গাতে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। আমি আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে, ভাইদের কাছে একটু অনুরোধ করব, সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, এটা যেন একটু কাইন্ডলি লক্ষ্য রাখেন। আমাদের অন্তত কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অন্তত এগুলি জিনিস লক্ষ্য রেখেন। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। ঘণ্টাখানেক বিক্ষোভ শেষে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুনের মধ্যে হাজির হতে 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, 24 জুনের মধ্যে তারা হাজির না হলে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করবে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিকভাবে দুজনকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে। এরপর অভিযোগ গঠনের উপর শুনানি শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায়
মামলায় আরও 2 আসামি আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন গ্রেপ্তার থাকায় আজ এই মামলার শুনানির দিনে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 1 জুন শেখ হাসিনার সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 16 জুন তাদের আদালতে হাজির করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়টি উঠে আসে। এছাড়াও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন দলের নেতাদের সাথে। দলটির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করতে নানা দিক নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হয়েছে। লন্ডন থেকে ফিরে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে কাজ শুরু করবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর থেকেই তা দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনার বিষয়। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, সংস্কার হবে ঐক্যমতের ভিত্তিতে, আর যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো সম্মত হবে তা কার্যকর করা হবে নির্বাচনের পর। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। সাক্ষাৎ শেষে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। আজকে আলোচনা এটা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো, গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠানগুলো, সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদের যে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনে সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে। পরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন। বলেন, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পথে অগ্রসর হবে। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত গণমাধ্যম সংস্কার কাজ শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। শপথ না নিয়ে দক্ষিণ নগর ভবনে কয়েকজন কর্মকর্তা, কর্মচারী ও সমর্থকদের নিয়ে সভা করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভায় মেয়র হিসেবে অংশ নেন তিনি, নিয়েছেন সংবর্ধনাও।
দক্ষিণ ঢাকার জরুরি সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের একাংশের সাথে সভায় অংশ নিয়ে ইশরাক হোসেন নিজের তত্ত্বাবধানে সেবা চালু করার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক জানান, মেয়রের দায়িত্ব নিতে নয়, ঢাকাবাসীর অনুরোধে নগর ভবনে এসেছেন তিনি। এ সময় ইশরাক দাবি করেন, নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় প্রশাসক অবৈধ, তবে অন্যান্য উন্নয়ন কাজ বন্ধ থাকবে বলে তিনি জানান। ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ড ভিত্তিক মশক নিধন সহ সপ্তাহ জুড়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করার ঘোষণাও দেন ইশরাক হোসেন। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেয়া হলে তা হবে জাতির সাথে বিশ্বাসঘাতকতার শামিল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী 25 জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ইনকিলাব মঞ্চ। 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার দাবি জানায় সংগঠনটি। সংস্কার ও বিচারের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলে তা জুলাই শহীদ ও তাদের পরিবারের সাথে প্রতারণা বলেও অভিযোগ করেন হাদি। সকল রাজনৈতিক দল আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ABCH গ্রুপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের কর্মসংস্থানের বড় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ফেসবুক গ্রুপটির বাৎসরিক বনভোজনে অংশ নিয়ে একথা বলেন বক্তারা। সহযোগিতা পেলে আগামী কয়েক বছরে গ্রুপটি হাজার হাজার কর্মসংস্থান সহ স্থানীয়ভাবে বাংলাদেশিরা লাভবান হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের অদূরে হ্যাকশায়ার স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ফেসবুক গ্রুপটির সদস্য ও তাদের পরিবারের নানা বয়সের নারী পুরুষ। সকাল থেকে নানা ধরনের স্টল নিয়ে বসেন বিক্রেতারা। দিনব্যাপী খেলাধুলা সহ নানা আয়োজনে কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে ওঠেন সবাই। শেষে র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং আবুল কাশেম। গ্রুপটির অন্যতম প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম মিঠু কমিউনিটিকে আরও বেশি সেবা দেওয়ার ঘোষণা দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত 7 বছরে ABCH গ্রুপের সহায়তা ও মধ্যস্থতায় 30,000-এরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ফেসবুক গ্রুপটিতে 75,000 সক্রিয় সদস্য রয়েছেন। মানুষ স্বীকার করুক যারা জানে, যারা প্রথম থেকে ছিল 2019 থেকে হাজার হাজার মানুষকে আমরা জব দিয়েছি, হেল্প করেছি, জব দিতে সাহায্য করেছি। হাজার হাজার মানুষ একদিনের মধ্যে আমাদের গ্রুপ থেকে বাড়ি ভাড়া দিয়েছে, বাড়ি ভাড়া পেয়েছে, জব পেয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BGMEA-এর 2025-27 মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। বিকেলে রাজধানীর উত্তরায় BGMEA কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির অন্তর্বর্তীকালীন প্রশাসক আনোয়ার হোসেন। দায়িত্ব গ্রহণকালে BGMEA-এর নতুন সভাপতি বলেন, একটি কার্যকর ও জবাবদিহিতামূলক BGMEA গঠন করাই নবনির্বাচিত পর্ষদের মূল লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংগঠনটির নতুন সভাপতি সহ 7 জন সহসভাপতি এবং পরিচালকরাও দায়িত্ব গ্রহণ করেন। আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটার একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এই অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলো করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।